নমস্কার, ভাগ্য দর্শন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে যে বিশেষ ব্যক্তিত্বকে পেয়েছি, মানে বলতে পারেন একদম নতুনভাবে ওনাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। কারণ অসংখ্য মানুষের, অসংখ্য ভক্তের অনুরোধে তাকে আমরা আমাদের এই টিভি চ্যানেলে আনতে পেরেছি। তো সেই মানুষটি হচ্ছেন ঊষা দেবী। ঊষা দেবীর নাম অনেকের মুখে আপনারা শুনেছেন, কারণ এই মানুষটি আধ্যাত্মিক জগতে বিচরণ করেন। যিনি মানুষের সমস্যা, দৈনন্দিন সমস্যা বলতে পারেন, বাস্তবসম্মত সমস্যা, মানে বাস্তব জীবনে সমস্যা যেগুলো রয়েছে, অনেক মানুষ এই সমস্যায় জর্জরিত হয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে যে কোথায় গেলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। কারণ আমাদের জীবনের যে বর্তমান সময় যে টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েন থেকে বের হব কী করে, কী করলে একটু শান্তি বা একটু সুখ আমরা পাবো। তখনই কিন্তু অনেক মানুষ আছেন যারা ছুটে যান ঊষা দেবীর কাছে। ঊষা দেবী এমনই একজন মানুষ যিনি আধ্যাত্মিক জগতে বিচরণ করছেন, এটা আমি প্রথমেই বললাম। কারণ ওনার সাধনা, ওনার তন্ত্রক্রিয়া এবং মাতৃ সাধনা, ওনার সেই সাধনার ফলে কিন্তু উনি মানুষকে যে কাজগুলো করে দেন, সেই কাজে বহু মানুষ উপকৃত। এখন প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ জিজ্ঞেস করবেন যে এই কাজ বা করতে হয়তো মানুষের অনেক টাকা পয়সা বা অর্থের খরচা হয়। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সত্যি যারা ঊষা দেবীর কাছে আসতে চাইছেন, সত্যি অনেক খরচা হয়, অনেক পয়সা কিন্তু তাদের ব্যয় করতে হয়। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে রয়েছে অনেক সমস্যা এবং সমাধানের কথা নিয়ে আলোচনা করব। সবার আগে আসুন আমরা পরিচয় করি ঊষা দেবীর সাথে। নমস্কার দিদি। দিদি, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের এই চ্যানেলে। তোমাকে আনতে পেরেছি অনেক মানুষের অনুরোধে। আজকে আমরা তোমাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। সবার প্রথমে এই জিনিসটি জানবো, তুমি দীর্ঘদিন ধরেই আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে সঁপে দিয়েছো, মানে আধ্যাত্মিক জগতে তুমি বিচরণ করছো। তোমার পুজো পাঠ হোম যজ্ঞ যা করছো, জপ সাধনা, এই দিয়ে মানুষের উপকার করছো। আমি জানতে চাইছি, অনেক মানুষ তোমার কাছে যাচ্ছে, তোমার চেম্বারে যাচ্ছে, তোমার আশ্রমে যাচ্ছে, অনেক মানুষ তোমার কাছে যাচ্ছে। এই যে যারা যাচ্ছে তারা মানে ভীষণ খারাপ পরিস্থিতি নিয়ে যাচ্ছে। তো তাদের কোনো মানুষ যখন তোমার কাছে যাচ্ছে, তুমি কি করে বুঝতে পারো যে এই মানুষটির আর্থিক সমস্যা না মানসিক জ্বালায় জর্জরিত হয়ে রয়েছে? এটা কি করে বুঝতে পারো? এটা সবার প্রথমে আমি জানতে চাইবো। আসলে দেখো, একটা মানুষ যখন আসেন আমার কাছে, তো আমি প্রথমেই চেষ্টা করি যে তিনি যে সমস্যাটায় ভুক্তভোগী হচ্ছেন, সেই সমস্যাটা যেন আমার কাছে তিনি নিঃসংকোচে বলতে পারেন আগে। একদম। কারণ ম্যাক্সিমাম সময়ে কি হয়, মানুষ কিন্তু জ্যোতিষীর কাছে যায় বা কোনো তান্ত্রিকের কাছে যায়, গেলে তার আগে একটা ভয় থাকে যে আমি যাচ্ছি আমার সমস্যাটা থেকে মুক্তি পেতে, আগেই খরচের কথাটা সে চিন্তা করে। একদম। এবং খরচের কথাটা চিন্তা করার দরুন তার অর্ধেকের বেশি সমস্যার কথা কিন্তু বলা হয় না। হুম। এই যে সমস্যার কথা সে অর্ধেকের বেশি বলতে পারে না, হুম। তখনই কিন্তু এটা কোনো জ্যোতিষী বা তান্ত্রিকেরও ঠিক দোষ নয়, তাদের চার্জটাই এমন যে সেটাতে ভয় পেয়ে অর্ধেক কথা বলা হয়, আর সেই অর্ধেক কথাতে অর্ধেক রেমেডি বা প্রতিকারও হয়। হুম। তাই আমি আগে চেষ্টা করি যে মানুষটাকে বোঝাবার যে তার যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা কিন্তু স্পেশালি একটা তার ব্যক্তিগত সমস্যা, কিন্তু সেই সমস্যাটা আমার সঙ্গে ভাগ করলে সেটা আমারও সমস্যা হিসেবে আমি চিন্তা করি এবং সেই মতো তাকে প্রতিকার দিই। সেই প্রতিকারটা এমন হয় যেটা সে প্রতিদিনকার জীবনে যেহেতু সেটা ব্যবহার করবে, সুতরাং সেটা হবে তার একেবারে হাতের মুঠোর অর্থের মধ্যে। তো বন্ধুরা, আমরা একটা জিনিস জানলাম, দিদি কিন্তু নিজের মুখেই বললেন যে তার কাছে যারা প্রতিকার করতে যান বা সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে চান, যারা যাচ্ছেন ওনার কাছে, তারা একমাত্র বলতে পারেন যে সত্যি কোনো চিন্তা ছাড়াই তার কাছে যাচ্ছেন, যে বিশাল কিছু অর্থ খরচা হয়ে যাবে তা নয়। দিদি খুলেই বললেন যে অর্থটা কিন্তু ম্যাটার করে না তার কাছে, ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে মানুষের সমস্যা থেকে মানুষকে কীভাবে রিলিফ দিতে পারবে। দিদি, এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে, সমস্যা থেকে রিলিফ দেওয়া। আমরা অনেকেই জানি যে তুমি বা আসনে বসে ব্যাপারটা দেখো, কোনো মানুষের ব্যক্তিগত সময়, ডেট অফ বার্থ
টাইম অফ বার্থ দিয়ে তুমি বিচার করো, এটাও আমরা জানি, কিন্তু তার সাথে মেইনলি তুমি যেটা আধ্যাত্মিকভাবে তুমি বিচার করার চেষ্টা করে মানুষকে প্রতিকার দেওয়ার চেষ্টা করো, সেটা হচ্ছে আসরে বসে। এই ব্যাপারটা একটু যদি খোলসা করো। মানে আমার কাছে যারা আসেন তারা তো তাদের যে সমস্যাটা সেটা তারা বললেন, আমি তাদের একটা সঙ্গে সঙ্গে একটা রেমেডি দিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু যখন সমস্যা খুব গম্ভীর হয় সেক্ষেত্রে আমাকে আসনে বসেই বিচার করে নিতে হয়। এবং আসনে বসে আমি আমার গুরু নির্দেশে তার জন্য যে প্রতিকারটা পাই সেই প্রতিকারটাই তখন আমি দিয়ে থাকি। আমরা দর্শক বন্ধুদের একটা কথা জানাতে চাই, অবশ্যই শুনে নেব দিদি, দিদির গুরুদেবের নাম। দিদি, গুরুদেবের কাছ থেকে তুমি অনেক কিছু পেয়েছো বা আশীর্বাদ ধন্যা তুমি, সেই গুরুদেবের নাম যদি তুমি আমরা দর্শক বন্ধুরা জানতে। গুরুদেবের নাম তো এভাবে বলা যায় না যখন তখন। তো এমনই একজন গুরুদেবের কাছ থেকে উনি দীক্ষা নিয়েছেন, সেই গুরুদেবের আশীর্বাদ ধন্যা সারা বলতে পারেন ভারতবর্ষে একজন নামকরা মানুষ, যার কাছ থেকে উনি এই দীক্ষা গ্রহণ করেছেন এবং তন্ত্রের কাজ উনি যে শিখেছেন, আজকে আধ্যাত্মিক জগতে যে উনি চলাফেরা করছেন বা আধ্যাত্মিক জগতে থেকে মানুষের উপকার করছেন, সমস্তই তার গুরুমুখী বিদ্যা। তো অনেক বন্ধুরা জানতে চাইছেন যে আমাদের জীবনে তো অনেক সমস্যা, যেমন প্রত্যেকটি মানুষ বর্তমান সময় আর্থিক সমস্যায় ভীষণভাবে জর্জরিত। দিদি, অনেক বন্ধুরা তোমার কাছে আসেন, অনেক মানুষ আসেন যারা এই আর্থিক কষ্টে ভুগছে। তারা জানতে চায় যে আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, আমার চার্টে কী আছে, আমি সেটা জানতে চাই না। আমি জানতে চাই আমার অর্থ কষ্ট হচ্ছে, আমি ধার দেনার লোনে জড়িয়ে পড়ছি, দিদি এর থেকে মুক্তি পাবো কী করে? এই জায়গাটায় তুমি কিভাবে তাদের রেমেডি করে থাকো? দেখো, অর্থের প্রয়োজন এখন আমাদের প্রত্যেকেরই আছে। হুম। তো সেই হিসেবে যখন আমার কাছে কেউ আসে তখন আমি আগে দেখি তার সমস্যাটা ঠিক কোথা থেকে হচ্ছে, বা তার অর্থটা কী কারণে প্রয়োজন, এবং অর্থটা সে কোথায় খরচ করতে চায়। হুম। এইগুলো যদি আমার, যখন আমি রাতে জবে বসি তখন তার যে রিকোয়ারমেন্টসগুলো থাকে তার সেটা তাকে দিই। আমার কাছে আসা যে কোনো মানুষ আজ পর্যন্ত কখনো বলেনি যে তার প্রতিকার হয়নি বা কাজ করেনি। তো সেই হিসেবে কিন্তু অর্থনৈতিক যে তুমি যেটা বলতে চাইছো যে তার সমস্যা। সঙ্গে সঙ্গেই অর্থনৈতিক কাজে কিন্তু একটু সময় লাগে। হুম। আমি আজকে একটা রেমেডি দিলাম আর কালকেই সে একটা কিছু বিশাল উন্নতি করলো, মানে এটা কিন্তু নয়। কোনো ম্যাজিক নয়। না, হুম। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। একটা সময় লাগবে, সেটা হতে পারে খুব সামান্য, কিন্তু সময় একটা দিতে হবে। মানে প্রতিকারকে কাজ করতেও তো একটা টাইম দিতে হবে, এবং সেই টাইমটা পেলে সেটা তার খুবই হয়তো কম সময়, কিন্তু সেই সময়টুকু পেলে তার প্রতিকার কাজ করবে এবং তার অর্থ প্রাপ্তি হবে, বা যার অর্থ হয়তো খরচ হয়ে যাচ্ছে তার সঞ্চয় হবে, কিংবা যিনি মনে করছেন যে তার অর্থের প্রতি কেউ দৃষ্টি দিচ্ছে সেই আটকে আছে, কারণে বাধা। তার অর্থ কোথাও আটকে রয়েছে, হুম। তার কোনো অর্থ কোথাও প্রাপ্তির যোগ আছে সেটা তিনি পাচ্ছেন না, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেগুলো কাটিয়ে দেওয়া যায় এবং তার রেমেডিও আমি দিয়ে দিই। কিন্তু রেমেডিকে কাজ করতে একটু সময় দিতে হবে, খুব বিশাল কিছু নয়, কিন্তু কিছুদিন সময় দিতে হয়। দিদি, অনেক মানুষ, এই যে আমরা শুরুতে বলেছিলাম রেমেডির মূল্য খুব কম, খুব আংশিক মানে খরচে তুমি রেমেডি দিয়ে থাকো। প্রত্যেকটি মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষ, মানে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের কথা চিন্তা করে আজকে তুমি যে প্রতিকার দিয়ে থাকো সেটা খুব সামান্য মূল্যে, সামান্য জিনিস দিয়ে তুমি একটু পুজো পাঠ করে মন্ত্র হ্যাঁ, উচ্চারণ করে আমি তুমি দিয়ে থাকো। মোটামুটি ধরো মানে 50 টাকা থেকে আমি রেমেডি দিই, মানে এটা যেটা মানুষের কথা ভেবে, যেটা একদম যখন মানুষের দরকার, কথা যে ভেবে একদমই দিতে পারছে না একদমই দিতে পারছে না, তাকে সেইটুকু। মানে আমি তো কোনো দক্ষিণা নিই না, শুধু প্রতিকারের অর্থটাই আমি নিই। এবং যেহেতু শুধু প্রতিকারের অর্থটা নিই, সেটাও আমি এমন রাখি যে যে মানুষটা কিছুই দিতে পারছে না কিন্তু তার ভীষণ প্রয়োজন, শুধু যেটুকু না দিলে সে তার ওই বিশাল
বিপদটা থেকে উদ্ধার পেতে পারছে না, সেইটুকু যেন সে উদ্ধার পেয়ে যায়। তার জন্যে একেবারে যৎসামান্য, ওই যে বললাম, মানে একেবারে 50 টাকা থেকেই আমি ওই জন্য প্রতিকার দিয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, আপনারা একটা জিনিস জানলেন, আমরা যখন আমাদের মাঝখানে উষা দেবীকে পেয়েছি, অনেক ভক্তের অনুরোধে আজকে আর দিদিকে আমরা আমাদের অনুষ্ঠানে আনতে পেরেছি, কারণ উনি এতদিন কোনো রকম কোনো মিডিয়াতে উনি বসেননি। সমস্ত ভক্তদের অনুরোধে আজকে তিনি বসতে বাধ্য হয়েছেন। আর আপনারা নিজের মুখেই শুনলেন যে কোনো ধরনের সমস্যা, সাধারণ মানুষের কথা চিন্তা করে কিন্তু উনি রেমেডি এবং রেমেডি দিয়ে থাকেন এবং তাদের বিচার করে থাকেন। যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়ুক না কেন, তার কাছে এলে কিন্তু উষা দেবীর কাছে আসলেই কিন্তু সেই জায়গাটা থেকে সে রিলিফ পাবে। আর যারা এতদিন ভাবছেন যে আমার এই সমস্যা, মানে আর্থিক সমস্যা, বা আমার খারাপ যোগ আছে, আমার এইটা কাটাতে হবে, আমার চার্টে খারাপ অবস্থান রয়েছে, আমি কি করে এত হাজার হাজার টাকা দেবো, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই সবার কাছে দেখার পর আপনাদের যদি মনে হয় একবার আপনারা উষা দেবীর কাছে আসতে পারেন। ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন, প্রত্যেক দিন হাতিবাগানে পাচ্ছেন, কলকাতা হাতিবাগানে পাচ্ছেন জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। বুকিং নাম্বার হচ্ছে 7595956374। আমি আরেকবার বলছি 7595956374। এই নাম্বারে বুকিং করে অবশ্যই দিদির সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন। আর যারা মনে করছেন দিদির কাছে এসে আপনারা সব জায়গা থেকে ফেলিওর হয়ে গেছেন, মানে একটিবার আপনারা দিদিকে দেখতে চান বা দিদির কাছে দেখাতে চান, যে নিজেদের সমস্যা লাস্ট চেষ্টা করতে চান, অবশ্যই তাদের বলবো যে আপনারা নির্দ্বিধায় দিদির কাছে আসতে পারেন। কারণ এই মানুষটি এমনই একজন মাতৃসুলভ মানুষ, তিনি কিন্তু প্রত্যেকটি ক্লায়েন্টকে, প্রত্যেকটি মানুষকে যত্ন সহকারে তাদের কাজ এবং প্রতিকার করে থাকেন। দিদি, তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন। অনেক সময় আমরা দেখি কি, যে এই যে হওয়া কাজ হচ্ছে না, কিংবা বলতে পারো যে যে বাড়িটায় আমরা বসবাস করছি, সে বাড়িটার মধ্যে একে অপরের সাথে পরস্পর বিরোধী একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেটা আপনজনের সাথে হতে পারে, ভাই বোন, বাবা মা, শাশুড়ি বৌমা, কিংবা ওই একান্নবর্তী পরিবার বলো, একান্নবর্তী পরিবার ছাড়া অনেক সময় যে দেখা যায় সিঙ্গেল ফ্ল্যাটে যারা থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা। এই যে বাস্তুগত একটা সমস্যা, এটা কি করে তুমি ঠিকঠাক করা হয়? এটা কি তার জন্য বাস্তু ভিজিট করা হয়, না তুমি আসলে বসে দেখেই সেই জায়গাটা বাস্তু নিরাময় করা না, হয়? বাস্তুর সমস্যাটা হচ্ছে, বাস্তু সমস্যা কিন্তু অনেক সময় শুধু মানুষটাকে দেখলেও হয়ে যায়। এই হুম। যে বাস্তুতে অনেকে যান, সেটা প্রয়োজন হলে আমি যাই ঠিকই, কিন্তু নর্মালি বাস্তু সমস্যাটা কোথা থেকে হচ্ছে সেটা কিন্তু আমি মানুষটাকে দেখলে বুঝতে পারি যে তার বাস্তুতে কোথায় সমস্যা মানে থাকতে কোন পারে, দিকটায় তার প্রবলেম তার হতে পারে। কোথায় সমস্যা হচ্ছে হুম। এবং কি কারণে তিনি বাস্তু সমস্যাটা থেকে ভুগছেন, হুম। বা তার বাড়িতে কোনো রকম তিনি ভয় পাচ্ছেন, বাড়িতে তার অর্থ আমদানি হচ্ছে না, কিংবা বাড়িতে প্রতিবেশী বিরক্ত করছে, তার বিভিন্ন রকমের আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, কিংবা তুমি যেটা বললে যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, অশান্তি হচ্ছে, এগুলো খুব স্বাভাবিক সাধারণ ঘটনা। এবং এটা মানে ঠিক করবার জন্যে তাকে দেখলেও যথেষ্ট। আর তার বাস্তু সম্পর্কে তার কাছে জেনে আমি যখন জবে বসি, তখন আমি সেটা বাকিটা আমার গুরুদেবের আশীর্বাদে আমি পেয়ে যাই। এবং সেই রেমেডিটা দিলে অনেক সময় বাস্তু ভিজিট করতে হয় না, হুম। ম্যাক্সিমাম সময় বাস্তু ভিজিট করতে হয় না, কিন্তু বাস্তুতে তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ঠিক হয়ে যায়। দিদি, আমার আরেকটি প্রশ্ন। এই যে বর্তমান সময় একটা কথা চলে আছে, মানুষকে ক্ষতি করে দেওয়া, মানুষকে তন্ত্র মতে ক্ষতি করে দেওয়া, বা তার ব্যবসা, তার নিজেকে ক্ষতি করে দেওয়া, কিংবা বাড়ির পরিবেশকে ক্ষতি করে দেওয়া। এই যে ক্ষতি করে দেওয়া, এটা কতদূর অথেন্টিকতা রয়েছে? সত্যি কি তন্ত্রের মতে ক্ষতি করা যায়? আর যদি ক্ষতি করা যায়, সেটাকে কি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় বা ঠিক করা যায়? দেখো, আমি একটা কথা বলবো, একটা এখন সব মানুষের মধ্যে এটা খুব মানে প্রচার হয়ে রয়েছে। তবে ক্ষতিটা কিন্তু তোমার তখনই মনে হবে এবং তুমি বুঝতে পারবে যে আমার ক্ষতি হচ্ছে যখন তোমার গ্রহদশাটা দুর্বল থাকবে। হুম। সেই সময় কিন্তু তোমার ক্ষতির পরিমাণটা তুমি বুঝতে পারবে।
যে কেউ ক্ষতি করছে তার একটা ফিলিংস আসবে, একটা অনুভূতি আসবে, বা যে কাজ হচ্ছে না, তুমি কোনো শুভ জিনিস ভাবছো সেটা রূপান্তর মানে তোমার কাজে সেটাতে তুমি এফেক্ট দিতে পারছো না। কিন্তু যদি তোমার গ্রহ খুব স্ট্রং থাকে হুম। সেই সময় কিন্তু তোমার এটা এফেক্ট দেবে না। বাস্তব মানে তোমার এই যে জিনিসটা মানে ক্ষতি করা হয়েছে এই ব্যাপারটা কিন্তু খুব একটা তুমি এফেক্টটা তার বুঝতে পারবে না। এবার বলছি যেটা তোমার প্রশ্ন, যে ক্ষতি করা যায়, অনেকেই করে দেন, এখন এটা খুব প্রচলন হয়েছে ক্ষতি করে দেওয়া ব্যাপারটা, এবং সেটা তন্ত্রমতে যার ক্ষতি করা হয় সেটা কিন্তু কাটিয়েও দেওয়া যায়। সম্পূর্ণ না কাটলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সময় লাগে সম্পূর্ণ কাটতে, কিন্তু সেটার পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা যায় এবং তাকে মোটামুটি তিনি একটা শান্তিতে ভালোভাবে দিন কাটাতে পারবেন, রোজগার করতে পারবেন, মোটামুটি হাসি খুশি হয়ে থাকতে পারবেন, এই ব্যবস্থা করে দেওয়া যায়। দিদি, আমরা শুনেছি যে তোমার কাছে যারা গেছেন, তোমার চেম্বারে অনেক মানুষ এরকম, মানে একদম এমন অবস্থায় গেছেন যে তাকে হয়তো মরতে হবে, তার পরিস্থিতি এমন হয়ে গেছে, সেইখান থেকে তুমি তাকে নতুন জীবন দিতে পেরেছো, মানে নতুনভাবে তাকে বাঁচার রাস্তা তৈরি করে দিতে পেরেছো, জায়গাটা তৈরি করে দিতে পেরেছো। এরকম অনেক ঘটনা জানি যারা তোমার কাছে এসে উপকার পেয়েছে। তো আমার কাছে আমার আরেকটি প্রশ্ন, এরকম উপকারের জন্য অনেকেই তোমার কাছে আসার জন্য যোগাযোগ করতে চাইবে, বা আমরা বা তাদের আরেকটা প্রশ্ন স্বভাবত রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যে দিদির কাছে যাব, হয়তো তুমি বললে আমার দক্ষিণা খুব মানে একদমই তুমি দক্ষিণা নও না, না, আমার কোনো দক্ষিণা ছাড়া। দক্ষিণা আমি নিই না। হুম। প্রতিকারের যে অর্থটুকু হয় সেটাই আমি নিই, এবং সেটা মোটামুটি ধরো ওই 50 টাকা থেকেই শুরু। আচ্ছা, সেটা কি কোনো কারোর যদি কোনো বড় রকমের কোনো সমস্যা থাকে বৃহৎ আকারে, আমি যে সেই বললাম ক্ষেত্রে? তার যেরকম প্রতিকার লাগবে হুম। তার সেই রকম প্রতিকারের মোটামুটি খরচ হয়, কিন্তু সেটা এমন নয় সে যে দিতে যেটাতে পারবে না। মানে তিনি আমার কাছে আসতে ভয় পেয়ে যাবেন। তো যেমন বন্ধুরা, সাধারণ সব মানুষের হয় না যে তারা জ্যোতিষীর কাছে যেতে ভয় পায়, কিংবা তান্ত্রিকের কাছে যেতে ভয় পায়। সেই জন্য আমি সবসময় মনে করি যে মানুষের জন্যে মানুষের ভাবা উচিত, এবং আমি একজন এই সামাজিক মানুষ হিসেবে আমি যখন এইটুকু গুরুর আশীর্বাদে জানি বা করতে পারি সেটা আমি মানুষের উপকারে ব্যবহার করব। এটাই আমার একমাত্র ব্রত, এবং সেইটাতেই আমি এত বছর এভাবেই চলছি, এবং আশা করছি গুরুর আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি সেভাবে বাকি জীবনটাও চলতে পারব। তো বন্ধুরা, যারা মনে করছেন, যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, কারোর বাড়িতে সমস্যা, বা কারোর বলতে পারেন চাকরি বা ব্যবসা নিয়ে সমস্যা, কারোর বা মেয়ে বিয়ে হচ্ছে না, কিংবা বলতে পারেন যে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ বছর কাটানোর পর তাদের মধ্যে যে বিচ্ছেদ দেখা দিচ্ছে, আপনারা যদি মনে করেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ঊষা দেবীর সাথে, কারণ গ্যারান্টি দিয়ে দিদি কাজ করে থাকেন এবং সামান্য মূল্যে উনি কিন্তু প্রতিকার দিয়ে থাকেন। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। যারা মনে করছেন ঊষা দেবীর কাছে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগানে জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। এখানে আপনারা পাচ্ছেন প্রত্যেক দিন ওনাকে পাচ্ছেন। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 7595956374। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দিদির সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দিদি, আমার একটি প্রশ্ন, বর্তমান সময়ে একটা সমস্যা আরও বেশি দেখা পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে আমি একটা বাচ্চাদের কথা মধ্যে। বলি হ্যাঁ। এই সমস্তর মধ্যে, হুম। যে এখনকার দিনেও কিন্তু দাঁড়িয়ে আমার কাছে অনেক মধ্যবিত্ত বাড়ির মহিলারাও আসেন, যে তারা প্রতিদিন মানে নির্যাতিত হচ্ছেন। হ্যাঁ, একদম। এই যুগে দাঁড়িয়েও আমার এটা মনে হয় যে এত যেখানে নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, এত নারীদের জন্য আইন হচ্ছে, তারপরেও তারা কিন্তু প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন, এবং সেটা এবং বর্তমান সময় যেন বেশি আমরা এবং চোখে পড়ছে। আমরা হ্যাঁ, আমাদের এই সময় আমি দেখছি যে এটা কিন্তু আগের থেকে এটার পরিমাণ অনেক মানে বেড়ে যাচ্ছে। বেড়েছে একদম। যত আইন হচ্ছে, যত প্রশাসন কঠিন হচ্ছেন, তত কিন্তু মহিলাদের উপরে অত্যাচারটা বেড়ে যাচ্ছে, এবং অনেক মানে আগে তো নিম্নবিত্তদের মধ্যে ছিল, এখন কিন্তু মধ্যবিত্তদের মধ্যেও এইটার পরিমাণ অনেক বেশি, এবং তারা আমার কাছে অনেকেই আসেন, এবং আমি তাদের খুব অল্পের মধ্যেই এটা, কারণ এটা এমনই একটা বস্তু যে তাদের প্রতিদিন এটা ফেস করতে হয়, তাই আমি তাদের খুব অল্পের মধ্যে একটা প্রতিকার দিই, যাতে তারা শান্তিতে অন্তত রাত্রে ঘুমোতে পারেন, সারাদিন কাজ করতে পারেন,
আনন্দে একটু সাজগোজ করে বেরোতে পারেন। এইটা আমি কেন বললাম তোমাকে, তুমি যেহেতু এই কথাটা তুললে বলে, হুম। যে এখনকার দিনে শুধু যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা আরও বড় কোনো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি আমরা, সেটা কিন্তু নয়। একেবারে প্রতিদিনকার জীবনে কিন্তু আমাদের এই ধরনের একটা মানে কি বলবো, রূঢ় সমস্যা, যেটা কিন্তু বাস্তবে রয়েছে। একদম। এবং সেটার জন্যে আমার কাছে এমন অনেকে এসেছেন যে অনেক মানুষের কাছে গেছেন, তারা প্রচুর প্রচুর অর্থ নিয়েছেন, কিন্তু তাদের কোনো রেমেডি হয়নি। হ্যাঁ, আবার একটা ছোট সমস্যা বলি, যে সেই রেমেডিটা তারা করেছেন এবং করে তারা ঠকেছেন। অনেক জায়গার পরে তারা যখন আমার কাছে এসেছেন, তখন তারা কিন্তু খুব সামান্যর মধ্যে তারা উপকার পেয়েছেন, এবং তাদের হাসিটাই হচ্ছে আমার অ্যাসেট। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, দিদি এতক্ষণ খুব সুন্দরভাবে আপনাদের ব্যাপারটা খুলে বললেন। অনেক মানুষ আছেন যারা মুখ ফুটে সব কিছু বলতে পারেন না। ঘরে পড়ে পড়ে অনেক মহিলারা রয়েছেন, মার খাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, হাজব্যান্ডের কাছে বা ফ্যামিলির কাছে নিপীড়িত হচ্ছেন। সেই সব অনেক মানুষ, অনেক মহিলারা বা আসছেন দিদির কাছে বা এসে থাকেন। তারা কিন্তু খুব স্বল্প মূল্যে দিদির কাছ থেকে কাজ করিয়ে নিয়ে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারছেন। দিদির বলার বা বক্তব্য একটাই, যে অর্থের জন্য আপনাদের সমস্যার সমাধান হবে না এটা নয়। অর্থের জন্য আর আপনারা কষ্ট পাবেন না, কারণ অনেকে অর্থ নিচ্ছেন, প্রচুর পরিমাণে অর্থ নিচ্ছেন, তার ফল অনুযায়ী সেরকম রেজাল্ট পাচ্ছেন না, মিসগাইড হচ্ছেন। অনেকেই ভাবছেন যে এই সামান্য মূল্যে দিদি এত কম টাকায় রেমেডি করে দিচ্ছেন, কিভাবে, হাউ ইট ইজ পসিবল। অনেকেই ভাবছেন হ্যাঁ পসিবল, যদি মন থেকে কেউ কারোর ভালো চায়, কারোর যদি উদ্দেশ্য বা চিন্তাধারা থাকে, আমি নিজের জীবনটাকে মানুষের জন্য ব্রতী করেছি বা আধ্যাত্মিক মার্গে থেকে আমি নিজের চাইছি যে প্রত্যেকটা মানুষের উপকার হোক, কেউ যদি চায় মনে করে অবশ্যই করতে পারেন। আমরা যখন উষা দেবীকে পেয়েছি এবং উষা দেবীকে যখন আমরা এই চ্যানেলে এনে বসাতে পেরেছি, তার একটাই মোটো ছিল যে মানুষের উপকার করা। আজকে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যাতে কষ্ট না পায় তন্ত্রের কারণে বা নিজের অর্থের কারণে, বা কেউ তন্ত্রের ক্ষতি করছে বা আর্থিক কষ্ট পাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের জন্য সমস্যা হচ্ছে, বা বলতে পারেন সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, অবশ্যই আমাদের বুকিং নাম্বারে ফোন করুন এবং কথা বলুন উষা দেবীর সাথে। এবং আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, আমি আরেকবার বলে দিচ্ছি, ওনাকে পাচ্ছেন শুধুমাত্র কলকাতা হাতিবাগানে, প্রত্যেক দিন পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 7595956374, এই নাম্বারে। দিদি, আরেকটা প্রশ্ন, আমি ছোট্ট প্রশ্ন, যদি হাতে একদম সময় নেই, শেষ প্রান্তে আছি। অনেক বাচ্চারা কিন্তু অবাধ্য হয়ে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা অবাধ্য হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে মা বাবার চিন্তার শেষ নেই, কারণ লেখাপড়ায় অমনোযোগী। সেই জায়গাটাকে তাদের কিভাবে মোটিভেট করে আবার পড়াশোনার দিকে মনটাকে নিয়ে যাওয়া যেতে পারে? না, সেটা তো এখন দেখো মোবাইলের যুগ, এবং মোবাইলের যুগ সেহেতু মোবাইলে বাচ্চারা সব থেকে বেশি এখন ব্যস্ত থাকে, হুম। এবং এই মোবাইল কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ, তাদের বর্তমানও নষ্ট করে দিচ্ছে। সেই জন্যে আহ, বহুত বাবা মা আমাকে বলেন যে আমরা প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে রয়েছে, আমাদের বাচ্চা অমনোযোগী হয়ে যাচ্ছে, লেখাপড়া খারাপ হয়ে যাচ্ছে, তাদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তো এটা এমন কিছু সমস্যার ব্যাপার নয়, বাচ্চাটাকে একবার দেখে নিলে, তার ছবি দেখলেও হবে, দেখে নিলে তারপর আমি আসনে বসে তাকে রেমেডি দিয়ে দেব, তার বাচ্চা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আপনারা শুনলেন, যারা মনে করছেন আপনাদের বাচ্চা নিয়ে চিন্তিত, কিছুতেই পড়াশোনাতে মন বসাতে পারছেন না বা মোবাইলের অ্যাডিক্টেড হয়ে গেছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন উষা দেবীর সাথে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আবার আগামী সপ্তাহে, মানে আগামী শুক্রবার এই দিন এই সময় আমি সীমা উপস্থিত থাকব। অবশ্যই সঙ্গে থাকবে উষা দেবী। তো ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।